আজকে আরজিকর মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। আপনি নিশ্চয়ই দেখেছেন বা ওয়াকিবহাল আছেন। কি হলো আজকে আরজিকর মামলা? দেখুন, আজকে আরজিকর মামলায় বেশ কিছু বিষয়ের ওপরে শুনানি হয়েছে। সেই বিষয়গুলো এর আগেও এই মামলায় উঠে এসেছিল। আজকে একটা সিবিআই এর কাছে যে লেটেস্ট রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্টটা মোটামুটি আজকে সাবমিট করা গেছে, এইটুকু আমি বলতে পারি। আর বাকি যা বলেছে যেটা সুপ্রিম কোর্ট, আর মোটামুটি একটা সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে 1 থেকে 1.5 মাস। তার মধ্যে পুরো ট্রায়ালটা শেষ করতে বলেছে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। তাছাড়া অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ এবং এভিডেন্স যাতে কেউ ট্যাম্পার করতে না পারে। আর হচ্ছে যে ইন দ্য মিন টাইম ডাক্তাররা তাদের ওপর, মানে যে ডাক্তাররা বিভিন্ন অ্যালিগেশন দিয়েছিল, ওখানে ডাক্তাররাও তো পার্টি ছিল, ডাক্তাররা যাতে ফ্রি ফেয়ার তাদের যে ইলেকশন, তাদের যে দাবিটা ছিল সেটা যাতে তারা করতে পারে, পরীক্ষায় তারা যাতে সঠিকভাবে বসতে পারে, এই ব্যাপারগুলো নিয়েও কিছুটা হিয়ারিং হয়েছে। মূল মামলা সম্পর্কে সুপ্রিম কোর্ট মোটামুটি স্যাটিসফাইড। সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু মামলার ট্রায়ালের মোটামুটি প্রোগ্রেস হয়েছে, তারা মনে করছে যে এত এভিডেন্স ট্যাম্পার হয়েছে, সিবিআই এর কাছে এত তথ্য নেই, তা সত্ত্বেও এর আগের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যেভাবে অলমোস্ট 1.5 মাস ট্রায়াল হয়েছে, আর বেশি দিন হয়তো ট্রায়ালে সময় লাগার কথা নয়। 1 মাসের মধ্যে মোটামুটি ট্রায়াল কনক্লুড করার কথা সুপ্রিম কোর্ট বলেছে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ দিক। আর বাকি যেগুলো নর্মাল ভাবে বলেছে যে সমস্ত কিছু খতিয়ে দেখে এই শিয়ালদা কোর্টের ট্রায়ালে যে অর্ডারটা আসবে সেই অর্ডারটাই পূর্ণ মাত্রা পাবে। আজকে একটা বড় প্রশ্ন উঠেছিল, যেটা হচ্ছে আরজিকরের দুর্নীতি মামলার যে চার্জশিট দিতে গেছিল সিবিআই, এই চার্জশিট গ্রহণ করেনি কোর্ট। তার কারণ হচ্ছে রাজ্য সরকার পারমিশন দেয়নি। সেটাও কিন্তু আজকে সময় বেঁধে দিয়েছে। মানে কি বলবেন, মানে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দেবে, তারপর রাজ্য সরকার পারমিশন দেবে? এটা কি ধরনের রাজ্য চলছে? না, এটা একটা আকচি ব্যাপার চলছে। কারণ আপনারা জানেন এই আরজিকর মামলায় রাজ্য সরকার শিয়ালদা কোর্টে দিন 20 আগে একটা চার্জশিট জমা দিতে গেছিল, এটা সবাই জানে। সেই চার্জশিট সেখানকার বিচারপতি নেননি, কারণ তিনি বলেছেন যে এই চার্জশিট নিলে এর মধ্যে অনেক অনেক কিছু হতে পারে, মানে এই চার্জশিট দিয়ে তারা বেরিয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি, গ্রহণ করেনি। আজকে এটা তার একটা পাল্টা হতে পারে। সিবিআই একটা চার্জশিট জমা দিতে গেছিল, হ্যাঁ, সেটা সেই চার্জশিট নেয়নি, কোর্ট নেয়নি। পরবর্তীকালে সেই চার্জশিটের কপিটা সুপ্রিম কোর্টে আজকে জমা হয়। তো সুপ্রিম কোর্টে সিবিআই বলে যে রাজ্য সরকার তাদেরকে এই চার্জশিটটাকে রিলিজ করানোর জন্য বা এই চার্জশিটটাকে সিন করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে রাজ্য সরকার তাদেরকে সাহায্য করছে না। এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যের এরম ধরনের মনোভাব কেন? এই ধরনের মনোভাব থাকলে তাহলে তো বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকার চাইছে না যে এই ঘটনার দ্রুত নিষ্পত্তি হোক। এই ব্যাপারে বিশেষভাবে রাজ্য সরকারকে দৃষ্টিভঙ্গি দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে দেখুন, আপনারা দেখলেন বারুইপুর কোর্ট তো একটা ইতিহাস তৈরি করলো, কুলতলির ঘটনায় চার্জশিট করে অলরেডি তার রায় দিয়ে দিয়েছে। এইটা কিন্তু সবাই এখন ইনস্ট্যান্সটা টানছে, কারণ আর এই আপনার আরজিকর ঘটনার প্রায় 27 দিন বা 30 দিন পরে কুলতলির ঘটনা, তাহলে 1 মাস পরের ঘটনা, অথচ এখনো পর্যন্ত এখানে ট্রায়াল চলছে, ওখানে ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে। কেন কি? ওখানে ব্যাপারটা হচ্ছে যে ওখানে কোনো হোমরা চোমরা নেতা কেউ যুক্ত ছিল না, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আরজিকর ঘটনায় কোনো না কোনো নেতা, কোনো না কোনো তৃণমূলের লিঙ্ক আপ লোক এখানে জড়িত। সঞ্জয় রায় একটা বলির পাঠা, পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং সেই জায়গাগুলো যত বেশি সিবিআই তদন্ত করবে, যত বেশি ইন্টারোগেশন করবে, পুরো জিনিসটা বেরিয়ে আসবে। রাজ্য সরকার সেই জন্য বিভিন্ন পারমিশন আটকে দিচ্ছে বা এই জায়গাগুলোকে রাজ্য সরকার চেপে দেওয়ার চেষ্টা করছে, যার জন্য এই টাড়া বাহানা। তবে এইগুলো মিটে যাবে সুপ্রিম কোর্টে, এরপরেও তো আবার হিয়ারিং হবে। এরপরে না পেলে তখন সুপ্রিম কোর্ট যেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এবারে আসছি অন্য প্রসঙ্গ, বাংলাদেশ আর ভারতবর্ষ, মানে দুটো যে দেশের মধ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখলাম যে বিদেশ দপ্তর থেকে লোক গেল, সেখানে গিয়ে কথা বলে এলো, তারপরেও উল্টো সুর গাইছে বাংলাদেশ। এই জায়গাটা কিভাবে আটকাবে বাংলাদেশকে?
দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি আজকে এই পররাষ্ট্র যারা কালকে যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ভারত তাদের কথা স্পষ্টভাবে জানিয়েছে। ভারত বলেছে, যেটা সত্যি কথা সেটাই বলেছে, যে আমরা তোমাদের কি সরকার সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই, তোমাদের কে সরকারে আসবে যাবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমাদের সরকারের এই যে পররাষ্ট্র নীতি, আমার দেশের সঙ্গে শত্রুতা, আমার দেশের লোকজনদেরকে সেখান থেকে জোর করে তাড়িয়ে দেওয়া, বা আমার দেশের একটা কমিউনিটির লোক যারা ওখানে রয়েছে তাদের রিলেটিভ তাদেরকে ধরে ধরে মারধর করা, হিন্দুদের ওপর নির্যাতন করা, এই জিনিসগুলো একটা বাংলাদেশকে ইমিডিয়েট স্টেপ নিয়ে বন্ধ করতে হবে। তাদের যখন পররাষ্ট্র বিষয়ক যিনি কথা বলতে এলেন তিনি প্রথমেই বললেন একটা বাজে এবং খুব খারাপ কথা বললেন। আমি লজ্জিত এবং মিডিয়া পার্সন হিসেবে এটা আপনাদের প্রতিবাদ করা উচিত। তার কথাই শুরু হলো ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে। আমার বক্তব্য হলো একজন পররাষ্ট্র মন্ত্রী, তিনি একটা অত বড় পোস্ট হোল্ড করছেন, তিনি একটা অত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে, যেখানে দুটো দেশের মধ্যে একটা এত থমথমে ব্যাপার, এত গন্ডগোল, সেখানে দাঁড়িয়ে তিনি তার দেশকে ডিফেন্ড করছেন ভারতীয় মিডিয়ার উপরে দায় চাপিয়ে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিছু লুকাতে চাইছেন। এবং কার্যত তিনি বললেন যে যদি কোনো গন্ডগোল হয়েও থাকে, তার কাছে নাকি কোনো খবর নেই যে সব গন্ডগোল সীমিত হয়ে গেছে, কিন্তু তিনি বললেন যদি কোনো গন্ডগোল হয়ে থাকে ভারতের লোকের কোনো অধিকার নেই সেটা নিয়ে প্রতিবাদ করা, সেটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। কখনো কোন পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী এই কথা বলতে পারে? তার মানে উনি তো জেহাদিদের কথা বলছেন। মানে দেশের মধ্যে গন্ডগোল হোক, মারপিট হোক, হানাহানি হোক, মানুষ খুন হোক, সেটা তাদের দেশের বিষয়, অন্য কোনো দেশ সেই নিয়ে কথা বলতে পারবে না। এইখানেই পার্থক্য। আমাদের এখানে আরজি করে একটা ঘটনা ঘটেছিল, নিন্দনীয় ঘটনা, সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে, সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের ঘটনা আজকে মিডিয়া তুলে ধরছে বলে মিডিয়ার উপরে হুমকি এসেছে, ইউটিউবারদের উপরে এসেছে, বড় বড় মিডিয়ার যারা যারা সাংবাদিক, সুমনদেরকে হুমকি দেওয়া হয়েছে, আপনি জানেন, ময়ূকদাকে হুমকি দেওয়া হয়েছে রিপাবলিকের, এবং অন্যান্য মিডিয়া সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে। কার্যত ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশের যদি কোনোদিনও এই সমস্ত মিডিয়ার কোনো লোককে দেখা যায় বা তারা যদি আইডেন্টিফাই করতে পারে, তাদেরকে প্রকাশ্যে মারধর করা হবে বা খুন করা হবে। আমি বলতে চাই, তাদের দেশের মিডিয়া কি তাহলে মিথ্যে খবর দেখায় না মিথ্যে অপপ্রচার করে? আমার দেশের মিডিয়া, সে এখানকারই হোক বা ন্যাশনাল হোক, তারা কখনো মিথ্যে খবর দেখায় বলে আমার মনে হয় না। কারণ তারা ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তারা দেশের সার্বিক উন্নতির একটা অংশ। তারা কখনো মিথ্যে তুলে ধরবে না, সত্যিটা তুলে ধরছে বলেই বাংলাদেশ বেআব্রু হয়ে যাচ্ছে সারা পৃথিবীর কাছে। ভারতের সে শক্তি, ভারতের যে সামরিক শক্তি, তাকে কার্যত খোলামেলা চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে, মিডিয়ার মাধ্যমে তো করছেই। আর একটা ব্যাপার হচ্ছে যে যেভাবে বাংলাদেশের লোকজন কথাবার্তা বলছে, তাতে এটা পরিষ্কার, আপনি জেনে রাখুন, এই কথা বাংলাদেশের কথা নয়। এই কথা হচ্ছে বাংলাদেশকে সাইড থেকে কেউ গোপন ভাবে, সামরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক বা অন্যান্য বিষয়ে সাহায্য করছে। সেটা চীন হতে পারে, পাকিস্তান, তারা তো করছেই, তুরস্ক, আমি দেখলাম এই পরশুদিনই তুরস্ক থেকে বাংলাদেশ কতগুলো যুদ্ধ বিমান কিনেছে এবং তুরস্ক খুব খুশি। তুরস্ক বলছে আরো চাইলে আরো দেওয়া হবে, টাকার কথা পরে, এরকমও একটা তথ্য কিন্তু উঠে আসছে। পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ আপনার চট্টগ্রাম বন্দরে এসেছে, এবং চীন তাদের হয়তো অস্ত্র সরবরাহ সেরকম কোনো খবর পাওয়া যায়নি। ওই বিএনপি নেতা, জামাতদের নেতা, তার সঙ্গে ওই আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে চীনে ডাকা হয়েছে অধিবেশন করার জন্য। এবং পরবর্তী যদি কোনোদিনও কোনো গন্ডগোল হয়, পরবর্তী স্ট্র্যাটেজিতে চীন কিভাবে
মানে হেল্প করতে পারবে বাংলাদেশকে, সেই সব বিষয়ে আলোচনা করার জন্য 7 দিনের মধ্যে তাকে চীনে রাখা হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের, তলে তলে তারা ভারতকে মানে বিভিন্ন ভাবে আক্রমণ, মানে এইটা আপনি যেটা দেখছেন এটা জাস্ট একটা স্টার্টিং, মানে বিদ্যজনরা একটা স্টার্ট করে দিল, আমরা কলকাতা দখল করবো, এই করবো ওই করবো, মানে এইগুলো এখন মনে হচ্ছে যে মানে কি বলবো, মানে এক্সপায়ার্ড গাঁজা খাওয়ার পরিণাম। সেটা ঠিক আছে, কিন্তু তারা এই সব কথাগুলো বলছে কারণ তলে তলে তারা এই সামরিক বাহিনীগুলোকে পাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি, যে সামরিক বাহিনী থাকুক, ভারতকে যারা হালকা ভাবে নেবে এবং ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভারতের অঞ্চল দখল করার চেষ্টা করবে, সেখানে কিন্তু সিপিএম, বিজেপি, তৃণমূল এইসব দেখা হবে না। সেখানে দেশের সার্বভৌমত্ব বলে কথা, সারা দেশ, আমি মনে করি একজন ভারতীয় হিসাবে আমি, আপনি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আমার দেশকে আগে রক্ষা করা। পৃথিবীতে যেই সমস্যা তৈরি হোক না কেন, সে বাংলাদেশ হতে পারে, যে কোনো দেশ হতে পারে, আমার দেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, একরা অ্যাটাক করে, আক্রমণ করার চেষ্টা করে, আমার দেশের কোনো ক্ষতি করার চেষ্টা করে, সবার আগে একজন ভারতীয় হিসাবে সবকিছু দলাদলি রাজনীতি সবকিছু ছেড়ে একজন ভারতীয় হিসাবে সবার আগে নিজের দেশকে সমর্থন করা এবং নিজের দেশের প্রোটেকশন, ভারত নিশ্চয়ই সেই জায়গায় ঝাঁপাবে বলে আমার বিশ্বাস। সুমিত, একটা বড় প্রশ্ন উঠছে, মানে বিরোধীরা যেটা বলছে যে শেখ হাসিনাকে আপনারা জায়গা দিতে পারছেন, যেখানে বাংলাদেশ বারবার করে শেখ হাসিনাকে চাইছে যে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক, এটা আপনারা করছেন না। অথচ বাংলাদেশের থেকে হিন্দুরা আসতে চাইছে, তাদের দিকে নাকি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে বিএসএফ এর জওয়ানরা। দেখুন, শেখ হাসিনার ব্যাপারটা অন্য রকম বলবো না। শেখ হাসিনা ভারতের একজন সব থেকে বড় শরণার্থী বলা যেতে পারে। যে বিরোধীরা আজকে বলছে, বিরোধী বলতে বিজেপি শেখ হাসিনাকে তো রেখেছে রাইসিনা হিলসে, ওইখানে যাই হোক, তাহলে বিরোধী বলতে কারা আপনি বোঝাচ্ছেন? সিপিএম, কংগ্রেস, লজ্জা হওয়া উচিত। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছে, আর কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু, আর কংগ্রেস সিপিএম একসাথে বন্ধুর মতো হাত ধরাধরি করে লড়াই করেছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, 5.5 বছর ধরে কংগ্রেস তখন সরকারে ইন্দিরা গান্ধী এই শেখ হাসিনাকে ভারতবর্ষে কেন স্থান দিয়েছিল, আগে সেই উত্তরটা কংগ্রেস দিক, সেই উত্তরটা আগে তৃণমূল কংগ্রেস দিক, তারপরে এইটা নিয়ে কথা বলা যাবে। আর একটা বড় ব্যাপার, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হিসাবে যে সময় হয়েছিল ঘটনা, তখন বর্ডারে কিছু ছিল না, তখন যারা আসতে চেয়েছিল ভারত সরকার তাদেরকে এনেছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। একটা দেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের দেশ দখল করা হবে, একটা দেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের বর্ডার গুলো নিয়ে নেওয়া হবে। ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং পশ্চিমবঙ্গ, তারা অবস্থা তাদের খারাপ করে দেওয়া হবে। সেখানে শুধু হিন্দুরা আসবে না, জেহাদিরা আসবে না, তাদের মধ্যে থেকে কোনো জঙ্গি আসবে, এটা ভারত সরকার এই মুহূর্তে বোঝার মতন পরিস্থিতি হয়তো নেই। আর কেন্দ্র হয়তো কোনো একটা ডিসিশন নেবে। মেডিকেল ভিসায় এখনো লোক আসছে, পরিষ্কার কথা। কারণ যতই ওই থাইল্যান্ড আর মালয়েশিয়ার গল্প দিক বাংলাদেশিরা, সেখানে তো আর রেল যোগাযোগ করতে পারবে না। আর কলকাতা থেকে 500 টাকায় যেরকম টুকুস করে বাসে করে গিয়ে আবার কিছুটা হেঁটে বর্ডার পেরিয়ে ওই পাশ থেকে 500-600 টাকায় ঢাকা চলে যেত, সেই গল্প হবে না। থাইল্যান্ড যেতে গেলে কয়েক হাজার টাকা খরচ, মানে বেশ একটা মোটা টাকা খরচ হবে। সুতরাং সাধারণ বাংলাদেশিরা চিকিৎসা করাতে এখানে আসতে পারবে না। সুতরাং ভারতের যদি হেল্প নিতেই হয়, ভারতের হেল্প তাকে নিতেই হবে। কিন্তু ভারতের সঙ্গে দেখুন, পররাষ্ট্র নীতি এমন একটা বিষয়, সেখানে অত্যাচার হচ্ছে, ঠিক আছে, সেই জন্য মানে হয়তো বর্ডার গুলো সিল করা আছে। এই ব্যাপারটা মীমাংসা হয়ে যাবে, বেশি দিন আর সিল থাকবে বলে আমার মনে হয় না। এই ব্যাপারটা বাংলাদেশের হাইকমান্ডের সাথে কথা বলে এই ব্যাপারটা মীমাংসা করা খুব দ্রুত জরুরি ভারতের সরকারের। তবে আপনি বলছেন যেটা, যে বাংলাদেশে উৎসাহ দিচ্ছে মানে প্রতিবেশী দেশগুলো, একদম উৎসাহ দিচ্ছে। এর ফলে কি কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে ভারতের? না, দেখুন, যুদ্ধ যদি লাগে, মানে ওরা চাইছে যুদ্ধটা লাগুক, ওরা চাইছে ভারত অ্যাটাক করুক, ভারত কিছু বলুক। যেই ভারত বাংলাদেশকে অ্যাটাক করবে, বাংলাদেশে তো কিছু নেই, বাংলাদেশকে অ্যাটাক করলে ধরে নিন বাংলাদেশের মানে বাংলাদেশ কতক্ষণ লড়বে, কতদিন, আমি ছেড়ে দিচ্ছি, কতক্ষণ লড়বে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে বাংলাদেশ 24 ঘন্টা বা 20 ঘন্টা লড়বে, তারপরে পুরো বাংলাদেশ আর লড়তে পারবে না, তাদের সেই সামরিক ক্ষমতা নেই। কিন্তু ভারতকে অ্যাটাক করার সাথে সাথে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং চীনের
সামরিক বাহিনী সুসজ্জিত হয়ে যদি ভারতকে অ্যাটাক করে, তখন কিন্তু ভারতের পক্ষে লড়া কিন্তু কঠিন। কারণ যে যাই বলুক, চীনের সামরিক বাহিনী ভারতের থেকে 50 গুণ শক্তিশালী। চীন যদি তাদের অর্ধেক সামরিক বাহিনী বাংলাদেশের মাধ্যমে ভারতের কাছে পাঠায় না, মানে ভারতের বিরুদ্ধে যদি লড়ায় না, ভারত সেখানে কিছু করতে পারবে না। এবং ভারত ধীরে চলো নীতি আর একটা কারণে নিয়েছে, পরিষ্কার আমি আপনাকে বলছি, যে ট্রাম্পের জন্য। যার জন্য এই যে দেখছেন কলকাতা দখল করবে, আমেরিকার কথা বলা হচ্ছে। ট্রাম্প হচ্ছে পুরোপুরি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাপোর্টে, মোদির সাপোর্টে, নরেন্দ্র মোদির সাপোর্টে। 22শে জানুয়ারির পর এই লড়াইটা হলে চীন টিন সব পালিয়ে যাবে, কারণ তখন আমেরিকা, রাশিয়া এরা ভারতের সঙ্গে থাকবে। কিন্তু এই জো বাইডেন এই মুহূর্তে ভারতের সঙ্গে অন্তত লড়াইয়ের ব্যাপারটায় কোনো হেল্প করবে না, কারণ তার বিদায়ের সময় হয়ে গেছে। সে বিদায়ের সময় আর কোনো বিতর্কে জড়াবে না। সে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, তার বিদায় ঘন্টা বেজে গেছে। কিন্তু 22শে জানুয়ারির আগে ওদের দেশের নিয়ম অনুযায়ী বিদায় হয়ে যাওয়ার পরও 90 দিন তাকে দায়িত্ব বোঝানোর জন্য সময় দেওয়া হয়। 90 দিনটা শেষ হচ্ছে 21শে জানুয়ারি। 22শে জানুয়ারি ট্রাম্প আসছেন 2025 সালে। এই যে 1 মাস 10-15 দিনের যে স্প্যানটা বা 20 দিনের স্প্যানটা, এই সময় কিন্তু কার্যত আমেরিকা ভারতকে সামরিক দিক থেকে কোনো ওপর মহলের নির্দেশে সাহায্য করতে পারবে না। যার জন্য ভারতের পক্ষে একটু ধীরে চলো নীতি নেওয়া হয়েছে, কারণ ভারত বুঝতে পারছে যে বাংলাদেশ, পাকিস্তান এগুলো ফাঁকা আওয়াজ, আওয়াজের জোর আছে হচ্ছে চীন। চীন যদি বাংলাদেশের মাধ্যমে ভারতের ওপরে কোনো অ্যাটাক করে দেয়, সেক্ষেত্রে কিন্তু চীনকে বোঝা একটু কঠিনই ব্যাপার আছে বাংলাদেশের, এই ভারতের পক্ষে। যার জন্য ভারত সবকিছু চিন্তা ভাবনা করে, সবকিছু ক্যালকুলেশন করে আস্তে ধীরে এগোচ্ছে। সঙ্গীরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অ্যাকচুয়ালি কি কারণ ভারতবর্ষ কেন তার গতি কমিয়ে রেখেছে। সব সময় তারা কিন্তু শান্তির বার্তা দিচ্ছে বাংলাদেশের সাথে, এবং এটাই আমরা বারবার করে ধরার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষ কেন গতি নিচ্ছে না, কেন পাল্টা জবাব দিচ্ছে না। সেই বিশ্লেষণ কিন্তু আজকে শ্রমিক বাগচি আপনাদের সামনে তুলে ধরলেন, একজন বিশিষ্ট আইনজীবী। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।